আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাস্তব জীবনে কি কি সংখ্যাগুলি নিয়ে বাস্তব সংখ্যা গঠন করেছি সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। প্রথমত আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি একটি সংখ্যা সিরিজ লিখছি 0 1 2 3 ডট ডট ইনফিনিটি -1 -2 -3 ডট ডট মাইনাস ইনফিনিটি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে আমি যে সংখ্যা জগতের কিছু সংখ্যা লিখেছি সেটা হলো এই সংখ্যার ভেতরে শূন্যর চেয়ে বড়, তার মানে শূন্যর চেয়ে বড়। এখন এই সংখ্যাগুলি কি রকমের সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমি দুইটি শব্দ লিখছি, একটা হলো খণ্ড আর একটা হলো অখণ্ড। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বুঝতে হবে খণ্ড কি আর অখণ্ড কি। খণ্ড মানে টুকরা টুকরা, মানে ভাগ আছে, ভাগের অংশ আছে। আর অখণ্ড মানে কোনো ভাগ নেই, পরিপূর্ণ, একটা বা দুইটা। তা আমি যদি বলি 3টা আপেল, তাহলে এটা কোনটার মধ্যে পড়েছে? 3টা আপেল, তাহলে অখণ্ডর মধ্যে পড়েছে। আমি যদি বলি 3.5টা আপেল, তাহলে এটা খণ্ডর মধ্যে পড়েছে। তার মানে 3টার পরে আরো অর্ধেক রয়েছে, তার মানে এটা খণ্ড। আর এটা হলো অখণ্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 2 3 এগুলি সব কি অখণ্ড সংখ্যা, এগুলি সব কি অখণ্ড। তাহলে আমরা কি বলতে পারছি? শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো সংজ্ঞাটা। আশা করি তোমরা কোনো বাংলা সংজ্ঞা বলো বা যা কিছু বলো 2-3 বার পড়বে না, তাহলে সেটা মুখস্থ বিদ্যায় চলে যাবে। আরেকটা জিনিস হলো, এটাকে মানে সংজ্ঞাকারে মনে রাখারও চেষ্টা করবে না, তোমরা বুঝবে জিনিসটা কি। তার মানে এরকম এইটাকে একটু মনে রাখার চেষ্টা করো। এবং এখানে খেয়াল করো, শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা কি পাইলাম? 1 2 3 ডট 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 ইনফিনিটি, অসীম পর্যন্ত। তাহলে আমরা এই যে সংখ্যা রাশি পাইলাম, এটাই হলো কি স্বাভাবিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? সংজ্ঞাটা আমরা বলতে পারি শূন্যর চেয়ে বড় সকল, খণ্ড হলে কিন্তু হবে না, এই খণ্ড হবে না, অখণ্ড হতে হবে। তো শূন্যর চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখার জন্য আমরা অবশ্যই এটাকে এভাবে মনে রাখবো যে শূন্যর চেয়ে বড়। তাহলে 1 নাম্বার শর্তটা কি? শর্ত 1, শূন্যর চেয়ে বড়, তার মানে শূন্যর চেয়ে বড় হতে হবে। 2 নাম্বার শর্তটা কি? অখণ্ড হতে হবে, অখণ্ড হতে হবে। এই দুইটা মনে রাখলেই সংজ্ঞাটা ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মনে রাখার জন্য যেটা চেষ্টা করব সেটা হলো যে শূন্যর চেয়ে বড় হতে হবে 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন অখণ্ড হতে হবে। তা শূন্যর চেয়ে বড় হতে হবে, 2 নাম্বার কন্ডিশন হলো অখণ্ড হতে হবে। তাহলে আমরা দুইটা শর্ত মনে রেখে দেব, একটা হলো শূন্যর চেয়ে বড়, 2 নাম্বারটা হলো অখণ্ড। তাহলে শূন্যর চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আসা যাক মৌলিক সংখ্যা। আমরা পাঠ্যপুস্তকে যেটা পেয়েছি সেটা হলো 5, এটাকে 1 আর 5 ছাড়া
আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে আর কোনো গুণনীয়ক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু আমি যদি বলি 5171, এটা মৌলিক সংখ্যা কিনা, তাহলে তোমরা কিভাবে বের করবে? এটাকে 2 দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিতে হবে, 4 দিয়ে দিতে হবে, 5 দিয়ে দিতে হবে, 6 দিয়ে দিতে হবে, মানে কোনোটা দ্বারা ভাগ করা যায় কি না, এই কথাটা প্রুফ করতে হলে তোমাকে একাধিকবার ভাগ করতে হচ্ছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে তোমরা সুন্দর একটা নিয়ম মনে রাখবে, খেয়াল করো। 2, 3, 5, 7, তাহলে আমরা কি পাচ্ছি? আমি তোমাদের যেভাবে মনে রাখার জন্য বলছি তোমরা সেভাবে মনে রাখবে। সেটা হলো যে সংখ্যাকে 2, 3, 5, 7 এই 4টা অঙ্ক দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এই 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেমন যদি 5 কে তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা 2 দুগুণে 4, তাহলে 1 থেকে যাবে, তাহলে নিঃশেষে বিভাজ্য নয়। এবার যদি 3 দিয়ে দাও, তাহলে 3, তারপর 2 থেকে যাবে। 5 দিয়ে যদি তুমি এটাকে দাও, সুপ্রিয় শিক্ষার্থী আমরা একটু বড় সংখ্যা নিচ্ছি 11, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে দিই তাহলে যায় না, 3 দিয়ে যদি দিই এটাকে তাহলে ভাগ করা যাচ্ছে না, যদি 5 দিয়ে দিই তাহলে ভাগ করা যাচ্ছে না, নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। যদি 7 দিয়ে দিই তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তার মানে হলো যেহেতু 11 এই 4টি সংখ্যার কোনোটি দ্বারাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, সেক্ষেত্রে 11 মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এখন যে কোনো বড় সংখ্যা নাও, সেটা যদি 2 দিয়া না যায়, 3 দিয়া ভাগ করা না যায়, 5 দিয়া ভাগ করা না যায়, 7 দিয়া ভাগ করা না যায়, যদি আমরা বললাম একটু আগে যেটা 5171, এটাকে প্রথম 2 দিয়া দিবা, তোমরা 3 দিয়া দিবা, 5 দিয়া দিবা, 7 দিয়া দিবা, যদি 4 বারই দেখবা যে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তার মানে ভাগশেষ থেকে যাচ্ছে। ক্যালকুলেটর যদি তোমরা ইউজ করো তাহলে দশমিক থেকে যাচ্ছে, যেমন 57.32, তার মানে দশমিক থেকে যাচ্ছে। যদি ক্যালকুলেটর ইউজ করো, যদি দেখো যে 4 বার দশমিক আসতেছে, তাহলে বুঝবা ওই সংখ্যাটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? যে সংখ্যাকে 2, 3, 5, 7 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এবারে আমরা যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করছি। তাহলে ওই সেম সিস্টেমটাই তোমরা, সেটা হলো 2, 3, 5, 7, মানে যে সংখ্যাকে 2, 3, 5, 7 এটা দ্বারা ভাগ করবা, ভাগ করার চেষ্টা করবা, কিন্তু দেখবা যে কোনো একটি দ্বারা ভাগ করা যায় না, অথবা যদি এরকম হয় যে 2টা দ্বারা ভাগ করা যায় না কিন্তু বাকি 2টা দ্বারা যাচ্ছে, তার মানে হলো আমরা যদি নিঃশেষে বিভাজ্য পাই, তার মানে ভাগ করা যাচ্ছে। যেমন আমরা যদি লিখি 51, তো 51 এ 2 দিয়া ভাগ করা যায় না, দশমিক আসবে। আবার যদি আমি 51 দিই 3 দিয়া, তা 3 × 17 51, তার মানে ভাগ করা যায়। তার মানে 51 3 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। তাহলে আমাকে আর 5 দিয়া 7 দিয়া করার দরকার নেই, আমরা একটা পেয়ে গেছি যে ভাগ করা যাচ্ছে। তো যদি আমরা করতে থাকবো সিরিয়ালে, যেমন 2 দিয়া যাচ্ছে না, 3 দিয়া যাচ্ছে, তাহলে এটা অবশ্যই যৌগিক সংখ্যা। তার মানে যে কোনো একটা দিয়ে ভাগ করা গেলেই হচ্ছে, বাকিগুলো আর করার প্রয়োজন নেই। যদি এর মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করব। যদি দেখি যে 5 দিয়ে ভাগ করা গেছে, তাহলে সেটাই যৌগিক সংখ্যা। আবার যদি দেখি 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা 7 দিয়ে ট্রাই করব। আর যদি দেখি না 7 দিয়ে যাচ্ছে, তাহলে সেটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক সংখ্যা খুব ইজিলি মনে রাখবো। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুইটাই আমরা আইডেন্টিফাই করতে পারবো এই 3টে দ্বারা, এই 4টা দ্বারা। তার মানে হলো 2, 3, 5, 7 এই 4টা অঙ্ক দ্বারা আমরা ভাগ করলে যদি 4 বারই নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে মৌলিক সংখ্যা। আর যে কোনো একবার নিঃশেষে বিভাজ্য হতে পারে, 4 বার হতে পারে। যদি নিঃশেষে বিভাজ্য হয়, একবার হোক, 2 বার হোক, 2 দিয়া হোক, 3 দিয়া হোক, 5 দিয়া হোক, 7 দিয়া হোক, অথবা না হোক, যে কোনো একটা দিয়া হতে পারে, তাহলে সেটা যৌগিক সংখ্যা।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে কোনো বড় সংখ্যায় যদি যে কোনো ছাড়ে তোমাদের দেয় অথবা তোমরা ট্রাই করো অনেক বড় সংখ্যা মানে 8 সংখ্যার হোক 7 সংখ্যার হোক, তাহলে তোমরা সেটাকে বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসো সহমৌলিক সংখ্যা। আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, অঙ্ক নিচ্ছি 5, 7। এখন আমরা 5 দিয়ে 7 এর গসাগু করব। 5 আক্ষে 5, 2, 2 দিয়ে আবার 5 রে, 2 দুগুণে 4, 1, 1 দিয়ে আবার এই 2 রে, 2 একে 2, 0। তার মানে 0 গসাগু হলো 0 না আসা পর্যন্ত বারবার করতে হবে। তাহলে সর্বশেষের ভাজক যেটা সেটা হলো গসাগু, সেটা হলো কি গসাগু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি পেলাম? এই দুইটা সংখ্যার গসাগু অন। তাহলে আমরা বলতে পারি দুটি সংখ্যার গসাগু যদি অন হয় তাহলে সংখ্যা দ্বয়টি পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সহমৌলিক সংখ্যা এটা মনে রাখবো যে পরস্পর দুইটা সংখ্যা, যেমন 5 ও 7 পরস্পর দুইটা সংখ্যা, অথবা 5 দিয়ে যদি আমরা 37 চিন্তা করি তাহলে 5 37, 5 7 35 থাকে 2, 2 দিয়ে আবার 5 রে, 2 দুগুণে 4 থাকে 1, 1 দিয়ে আবার 2 রে, 2 একে 2, 0। তার মানে হলো এই 5 আর কি 37 এই দুইটা কি সহমৌলিক সংখ্যা। তার মানে দুইটি সংখ্যার গসাগু যদি অন হয় সংখ্যাদ্বয়কে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। আবার বলছি, তোমরা খেয়াল করো, দুইটি সংখ্যার গসাগু যদি অন হয়, এই যে অন হয়েছে এটার গসাগু অন হয়েছে, তাহলে সংখ্যাদ্বয়কে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এখানে 5 7, এখানে 5 37, এরা পরস্পরের সহমৌলিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এবারে লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি। পূর্ণ সংখ্যা 0 1 2 3 ডট 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 ইনফিনিটি, -1 -2 ডট ডট মাইনাস ইনফিনিটি। শূন্য থেকে যত ডানে যাবে অত বড় হবে। সবচেয়ে বড় সংখ্যা গণিতবিদরা এখনো আবিষ্কার করতে পারেনি, এবং শূন্য থেকে বামে যত যাবে তত ছোট হবে। এটা আস্তে আস্তে ছোট হবে। সবচেয়ে ছোট সংখ্যাও এখন পর্যন্ত গণিতবিদরা আবিষ্কার করতে পারেনি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য সহ, শূন্যর চেয়ে বড় এবং ছোট সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শর্ত কয়টা শুধু লক্ষ্য করব। আমরা শর্ত মনে রাখবো। এক নম্বর শর্ত হলো শূন্য সহ, তার মানে শূন্য থাকবে। এক নম্বর শর্ত কি? শূন্য থাকবে, শূন্য সহ। 2 নম্বরে শূন্যর চেয়ে বড়, তার মানে শূন্যর চেয়ে বড় সকল সংখ্যা। 3 শূন্যর চেয়ে ছোট, তার মানে শূন্যর চেয়ে ছোট সকল সংখ্যা। 4 অখণ্ড। লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, এই 4টা শর্ত, এই 4টা শর্ত যদি মানে তাহলে সে পূর্ণ সংখ্যা। তার মানে শূন্য সহ, শূন্যর সহ, শূন্যর চেয়ে বড়, এই যে শূন্যর চেয়ে বড় এই শূন্য, এই শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে ছোট, এই শূন্যর চেয়ে ছোট। 4 নাম্বার শর্তটা মেজর ইম্পর্টেন্ট, অখণ্ড। এটা অখণ্ড হতে হবে। তার মানে শূন্য সহ, শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে ছোট সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সংজ্ঞাটা আবার খেয়াল করো। শূন্য সহ, শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে ছোট সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে আমরা সংজ্ঞার মতো করে, বাংলার মতো করে মুখস্থ করব না। আমরা এই শর্ত কয়টা আমরা খেয়াল রাখবো, এবং এই শর্ত কয়টা নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞাটাও লিখতে পারবো। 1 নম্বর শর্ত শূন্য হতে হবে, 2 নম্বরে শূন্যর চেয়ে বড় হতে হবে,
সকল সংখ্যা, 3 নম্বরে শূন্যর চেয়ে ছোট সকল সংখ্যা, 4 নম্বরে অখণ্ড সংখ্যা, মানে সব সংখ্যাই অখণ্ড হতে হবে, তাহলে তাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে আমরা পূর্ণ সংখ্যার উদাহরণ যদি দিই তাহলে টোটালটা, তার মানে 0 1 2 3 ডট ডট ইনফিনিটি, -1 -2 ডট ডট মাইনাস ইনফিনিটি। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব ভগ্নাংশ। তোমরা খেয়াল করো, তার মানে ভগ্নাংশ বললে আমরা বলতে পারি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, p/q এই আকারের সকল সংখ্যাই ভগ্নাংশ। তার মানে হলো, তাহলে ভগ্নাংশের সংখ্যাটা আমরা কি বলবো? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। আবার লক্ষ্য করো, আমি সংজ্ঞাটা আবার বলছি, ভগ্নাংশ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এইবার শর্ত খেয়াল করতে হবে। আসলে কি ভগ্নাংশের শর্ত? আমরা শর্ত দিয়ে সবকিছু খেয়াল রাখবো। 1 নম্বর শর্ত হলো p/q পূর্ণ সংখ্যা। তোমরা লক্ষ্য করো, 1 নম্বর শর্ত হলো p/q পূর্ণ সংখ্যা। তার মানে p/q পূর্ণ সংখ্যা হতে হবে। এখন পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝেছিলাম? 0 1 2 3 ডট ডট ইনফিনিটি, -1 -2 ডট ডট মাইনাস ইনফিনিটি, তাহলে পূর্ণ সংখ্যা। তার মানে হলো, তাহলে ভগ্নাংশ হবে p/q আকারে, যেমন 3/4। লক্ষ্য করো, এটা ভগ্নাংশ। আবার যদি বলি 5/3, এটা ভগ্নাংশ। আবার যদি বলি 2/2 এটা ভগ্নাংশ। তার মানে হলো p/q আকার থাকতে হবে, p/q আকারে থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আসি শর্তগুলি কি। তাহলে p/q পূর্ণ সংখ্যা। তোমরা লক্ষ্য করো, এবার p এর ব্যাপারে আমরা কি বলতে পারি? এইভাবে কোনো ভগ্নাংশ, এই 0 রে p এর মান যদি আমরা 0 ধরি, q এর মান যদি 2 ধরি, ইকুয়াল টু 0, এটা কি ভগ্নাংশ থাকে? তোমরা খেয়াল করো, খুবই মজার। তার মানে আমরা যদি p এর মান 0 ধরি, তাহলে কি আর ভগ্নাংশ থাকে? এই 0, এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ হতে হলে তো p/q আকার হতে হবে, তার মানে এভাবে চেহারাটা হতে হবে। তাহলে আমরা যদি p এর মান 0 ধরি, তাহলে তো ভগ্নাংশ থাকছে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে p এর মান পূর্ণ সংখ্যা সবই হতে পারবে, কিন্তু 0 হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি p is not equal 0। এটা 2 নম্বর শর্ত। তোমরা খেয়াল করো, খুবই মজার। তার মানে হলো p is not equal 0, p 0 হতে পারবে না, তাহলে ভগ্নাংশ থাকছে না। এবারে লক্ষ্য করো, আমরা নিচে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা নিচে চলে গিয়েছি। তার মানে q এর মান যদি 0 ধরি, তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখো। আর p এর মান যদি তুমি যে কোনো পূর্ণ সংখ্যা ধরো, যেমন 5/0, এটা ক্যালকুলেটরে দেখবা ম্যাথ এরর আসে। তার মানে এটা সম্ভব না, বাস্তব জগতে হর কখনো 0 হতে পারে না। এটা সবাই এই শর্তটা সবাই মানে। অন্য শর্ত এক একজন এক এক শর্ত মানলেও এই শর্তটা সবাই মানতে বাধ্য। তার মানে হর কখনো 0 হতে পারবে না। তাহলে আমরা 3 নাম্বার কন্ডিশনটা কি পাইলাম? q is not equal 0, তার মানে q 0 হতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পাইলাম যে q 0 হতে পারবে না। তোমরা খেয়াল করো, এবারে আর কি হতে পারবে না? আমরা যদি এখন লিখি যে 5/1, এখানে যদি আমরা 2 3 4 5 যা ডট ডট অসংখ্য সংখ্যা দিতে পারি, -1 -2 -3 দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 1 দিলে কি হয়? 5/1 ইকুয়াল টু 5। সুপ্রিয় শিক্ষার্থী, এটা কি ভগ্নাংশ থাকে? এটা কি ভগ্নাংশ? তোমরা কি এটাকে ভগ্নাংশ বলবে? তার মানে q এর মান কি হতে পারবে না? তাহলে q এর মান 1 হতে পারবে না। তাহলে আমরা 4 নাম্বার কন্ডিশন পেয়ে গেলাম, q is not equal 1, q 1 হতে পারবে না। তাহলে q 1 হতে পারবে না,
তাহলে শর্ত পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। তা পূর্ণ সংখ্যা বললেই তো অখণ্ড চলে আসছে, ওটা আর কন্ডিশনে ভগ্নাংশের বেলায় নিতে হবে না। তাহলে আমাদের শর্ত পাইলাম কি, তাহলে ভগ্নাংশ কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে। এখন শর্ত হলো পি কিউ পূর্ণ সংখ্যা। 2 নম্বর শর্ত হলো পি ইজ নট ইকুয়াল 0, 0 হতে পারবে না, পি এর মান 0 হবে, কিউ এর মান 0 হবে না, কিউ 0 বসাইলে সে ম্যাথ ইরো, তার মানে সম্ভব না এই ক্যালকুলেশনটা, এজন্য কিউ এর মান 0 হতে পারবে না। আর কিউ এর মান অন হতে পারবে না, যদি কিউ এর মান তুমি অন বসাও তাহলে ভগ্নাংশ থাকে না, তাহলে ভগ্নাংশ থাকে না। তাহলে আমরা ভগ্নাংশ অটোমেটিক্যালি বুঝে গিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভগ্নাংশ বুঝলাম কাকে বলে, পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যাই হলো ভগ্নাংশ, আর এই 4টি শর্ত তাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে আমরা আশা করি ভগ্নাংশটা বুঝে গিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এবার আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি যদি লিখি 3/5, তাহলে এই ভগ্নাংশের পি এর মান আর এটা হলো কিউ এর মান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, তাহলে যে ভগ্নাংশের লব, যদি প্রাথমিক মানে প্রাথমিক বিদ্যালয়ের সংজ্ঞা, প্রাইমারি স্কুলে যদি তুমি সংজ্ঞা চিন্তা করো, তাহলে লব ছোট হর বড়, তার মানে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। মাধ্যমিক লেভেলে পি বাই কিউ আকারে যদি তুমি চিন্তা করো, তাহলে আমরা কি পাইলাম, পি লেস দ্যান কিউ, এই শর্ত মানে, তার মানে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা যদি পি লেস দ্যান কিউ হয়, তার মানে পি ছোট কিউ বড়, পি লেস দ্যান কিউ হয়, তবে সেই সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ বলে, মানে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা আমরা কি পেলাম, আবার বলি, তোমরা লক্ষ্য করো, পি বাই কিউ আকারে প্রকাশিত ভগ্নাংশে, পি বাই কিউ আকারে প্রকাশিত ভগ্নাংশের পি লেস দ্যান কিউ, অর্থাৎ পি লেস দ্যান কিউ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পি ছোট কিউ বড়, তা পি লেস দ্যান কিউ এই শর্ত যদি মানে, তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশের আমরা কি কি মনে রাখবো, 1 নম্বরে মনে রাখবো পি বাই কিউ আকৃতির হবে। সুপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে আমরা মনে রাখবো প্রকৃত ভগ্নাংশের শর্তাবলী, কি কি শর্ত আছে আমাদের এখানে, তাহলে তোমরা শর্ত খেয়াল করো। ভগ্নাংশ হতে হলে যে শর্ত লাগবে সেই শর্ত আমরা দিচ্ছি না, আমরা সেই শর্তটা জানি। তাহলে 1 নম্বরে শর্ত হলো পি বাই কিউ আকার যেটা সেটা নিচ্ছি, আর 2 নম্বরে শর্তটা হলো পি লেস দ্যান কিউ, এটা নিচ্ছি। তাহলে আমরা এই দুইটা আকার যদি ফলো করি তাহলে সেটাই প্রকৃত ভগ্নাংশ। পি বাই কিউ আকৃতির অবশ্যই হতে হবে, আর পি লেস দ্যান কিউ অবশ্যই হতে হবে, এই দুইটা অবশ্যই হতে হবে। তাহলে আমরা এটা বুঝবো অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা পাইলাম এটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে পি লেস দ্যান কিউ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি লিখি 5/3, তোমরা দেখতেই পাচ্ছ, যদি প্রাথমিক স্টেজে এটা সংজ্ঞা দাও তাহলে বাবা লব বড় হর ছোট, আর মাধ্যমিক স্টেজে সংজ্ঞা দিতে গেলে পি বাই কিউ আকৃতির, এখন এখানে কি হচ্ছে, পি গ্রেটার দ্যান কিউ, তার মানে কিউ ছোট পি বড়। আমরা একটা এক্সাম্পলে যদি দিই, এই যদি আমরা এই এক্সাম্পলটাও নিতে পারি, তার মানে হলো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, পি কি বড় কিউ ছোট, তার মানে আমরা দেখতে পাচ্ছি পি বড় কিউ ছোট, তাহলে পি এই যে বড় গ্রেটার দ্যান পি বড় কিউ ছোট, তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে পি বাই কিউ আকৃতি ভগ্নাংশের পি গ্রেটার দ্যান কিউ শর্ত অনুসরণ করলে তাকে আমরা কি ভগ্নাংশ বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতে আমাদের সেখানে দুটো শর্ত, একটা পি বাই কিউ আকৃতির হচ্ছে, 2 নম্বর শর্ত হলো যে পি গ্রেটার দ্যান কিউ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাব মিশ্র ভগ্নাংশ। তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা মিশ্র ভগ্নাংশ লিখতেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এখন মিশ্র ভগ্নাংশ কি কাকে বলে এটা আমরা একটু গবেষণা করি, চিন্তা করি। সেটা হলো এখানে আমরা দুটো পার্ট করি,
মিশ্র অর্থ মিশানো, একত্রিত। এইটাকে তোমরা বলবা ভগ্নাংশ। এটাকে তোমরা কি বলবা? মিশ্র ভগ্নাংশের অবশ্যই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, ওটা অবশ্যই প্রকৃত হবে, হতেই হবে, এই শর্ত ব্যতিক্রম ঘটে না। তাহলে এটা একটা ভগ্নাংশ। এইটা কি সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তবে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এখানে পূর্ণ সংখ্যা বলো অথবা এই সংখ্যাকে তুমি কি সংখ্যা বলতে পারো? স্বাভাবিক সংখ্যা বলতে পারো। কি সংখ্যা বলতে পারো? স্বাভাবিক সংখ্যা বলতে পারো। তা সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে এই সংখ্যাটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা বললে আমাদের, পূর্ণ সংখ্যা যদি বলি, আমরা যদি মাইনাস লিখি এভাবে, এটা আমাদের কি দাঁড়াইলো? তার মানে সংখ্যাটা মাইনাস 3 দুগুণে 6 7 মাইনাস 7/2। এখন আমি তোমাদের যেটা বলেছি, এই সংখ্যাটা যদি আমরা শূন্য বসাও তাহলে কি হলো? তার মানে শূন্য বসবে না, তার মানে শূন্য বাদ দিতে হবে। তার মানে আমরা মিশ্র ভগ্নাংশের যেটা বুঝতে পেরেছি, মিশ্র ভগ্নাংশ হলো এইটাকে আমরা যদি অন্যভাবে বলি তাহলে সেটা আমরা কিভাবে নিতে পারি? এইটা কিন্তু খণ্ড, এটা কি খণ্ড, আর এটা কি অখণ্ড। তাহলে আমরা এখন অন্যভাবে চিন্তা করতে পারি, সেটা হলো যে খণ্ড এবং অখণ্ড সংখ্যার মিশ্রণ কেই মিশ্র ভগ্নাংশ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কি চিন্তা করছি যে খণ্ড এবং অখণ্ড, খণ্ড এবং অখণ্ড সংখ্যার মিশ্রণকেই মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশের এখানে তোমাদের আরেকটা খেয়াল রাখতে হবে, এইটা ছোট হবে এটার চেয়ে, কেন এটা ছিল তোমার অঙ্কের ভাজক আর এটা ছিল ভাগশেষ। তা ভাগশেষ যদি বড় হয় তাহলে ভাজক দ্বারা আরো ভাগ করা যেত। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ কি পেলাম? খণ্ড এবং অখণ্ড সংখ্যার মিশ্রণকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ ভাঙলে কি হয়? 3 দুগুণে, মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়মটা খেয়াল করো তোমরা, এইটা দিয়ে এটারে গুণ করতে হবে। তার মানে 3, এইটার সাথে এটা গুণ, এটা যোগ, তার মানে হলো 3 দুগুণে 6 যোগ 1 7, তাহলে 7/2 অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি মিশ্র ভগ্নাংশ ভাঙি তাহলে আমরা কি ভগ্নাংশ পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ শিখলাম। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে 9টি পয়েন্ট দিয়েছি। 1 নম্বরে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো শূন্যর চেয়ে বড় সকল অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা 2 3 5 7 দ্বারা বিভাজ্য যদি না হয়, যৌগিক সংখ্যা যে কোনো একটা দ্বারা বিভাজ্য যদি হয়, সমমৌলিক সংখ্যা, দুটি সংখ্যার গসাগু যদি অন হয়, পূর্ণ সংখ্যা, তার মানে শূন্য সহ শূন্যর চেয়ে বড় ছোট সকল অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ পি/কি আকৃতি, সেখানে তোমাদের অনেক শর্ত দিয়েছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আমরা আজকে এই কয়টা নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে ক্লাসটা যদি দেখো তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর এটা তোমরা খাতা কলম নিয়ে বসে বারবার চিন্তা করো। মূলত আমি তোমাদের একটা জিনিস বলি, যে কোনো একটা জিনিস যদি বারবার তুমি উচ্চারণ করো, বারবার পড়ো, সেটা যেন মুখস্থের দিকে না যায়, না বুঝে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই গণিত বা বিজ্ঞান যে কোনো বিষয় বলো, এটা বাসায় পড়ার বিষয় নয় একা একই। এটা হলো স্যারদের সাথে ডিসকাস প্র্যাকটিক্যালি ভাবে এবং বুঝে নেওয়ার ব্যাপার। আর বাসায় যে রিসার্চ গবেষণা করে যদি তুমি আবার ডিসকাস করতে পারো, স্যারদের মতো এখানে দাঁড়িয়ে তুমি আবার এটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে বুঝবে তুমি সেটা বুঝে গিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার একটা অংশ বিশেষ নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে তোমাদের এর বেসিকের বাকি অংশ নিয়ে উপস্থিত হব। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।